2025 আইপিএলে রাজস্থান দলের থেকে কি কলকাতা দল বেশি শক্তিশালী, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 2025 আইপিএলের ক্ষেত্রে যদি আমরা বলি, 2025 আইপিএলের ক্ষেত্রে মানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুন্দর করে দলটা তৈরি করেছে, রাজস্থানও কিছু দিক দিয়ে কিন্তু সুন্দর করে দলটা তৈরি করেছে। কিছু দিক দিয়ে তারাও শক্তিশালী, কলকাতাও কিছু দিক দিয়ে শক্তিশালী। কেউ কিন্তু পারফেক্ট ওরকম না, কোনো না কোনো দুর্বলতা রয়েছে। রাজস্থানেরও কিছু দুর্বলতা রয়েছে, কলকাতাতেও কিছু দুর্বলতা রয়েছে, আবার তাদেরও পজিটিভ দিক রয়েছে, আবার এদেরও পজিটিভ দিক রয়েছে। এক দলের ক্যাপ্টেন কে হবে কোনো ঠিক নেই, আর এক দলের ক্যাপ্টেন কিন্তু সঞ্জু স্যামসন, এবং রাহুল দ্রাবিড় কিন্তু কোচ হিসেবে রয়েছে, যে কিছুদিন আগেই কিন্তু ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। তার কোচিংয়ে কিন্তু ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেই জন্য তার ভ্যালুটাও কিন্তু কম না। তার কাছ থেকেও আমরা এরকমই কিছু আশা করি যে রাজস্থান রয়্যালস আবার চ্যাম্পিয়ন হবে 2025 আইপিএলে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু সব আশা তো পূরণ হওয়ার নয়, ঠিক আছে। তবে রাজস্থানের কথা যদি বলি, রাজস্থানের যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েলের মতো প্লেয়ার রয়েছে, ঠিক আছে। তো রাজস্থান রয়্যালসের যেটা সব থেকে বড় দুর্বলতা সেটা আগে একটু বলে দিই। রাজস্থান রয়্যালসের যেটা সব থেকে বড় দুর্বলতা, রাজস্থান রয়্যালসে ফিনিশারের দিকে একটু প্রবলেম রয়েছে। একমাত্র সিমরন এটমা রয়েছে। এবার সিমরন এটমা যদি ফিনিশ করতে পারে তাহলে ভালো করবে। ওই মানে অনেকটা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো। মুম্বাই ইন্ডিয়ান্সের মানে ফিনিশারের দিক থেকে নির্ভরশীল পুরোপুরি হার্দিক পান্ডার ওপর। হার্দিক পান্ডা ভালো করলে তারা ভালো করবে, না হলে ভালো করবে না। আর এইখানে ঠিক সিমরন এটমায়ারের ব্যাপারটা ঠিক সেরকম। সিমরন এটমায়ারের ব্যাপারটাও একই রকম হয়ে গেছে, সিমরন এটমায়ারেরটাও পুরোপুরি একই রকম। ধ্রুব জুড়েল তো ফিনিশার না, তবে ফিনিশার হিসেবে উঠে এসেছিল, মানে শেষ দিকে এসে ভালো ব্যাটিং করেছিল, কিন্তু আদৌ কি ওরকম ব্যাটিং করতে পারবে? ওরকম যদি ব্যাটিং করতে পারে ফিনিশিং লাইনে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই যে ধ্রুব জুড়েল তার সাথে সিমরন এটমায়ার এই দুজনে যদি যোগ হয়, তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না, খুব একটা মন্দ হবে না, ভালোই হবে। তারপর তো ওয়ানেন্দু হাসারাঙ্গা রয়েছে, সেই দিকে তাহলে চলে যাবে, না হলে সমস্যা। এইভাবে দলটা তৈরি করতে হবে। তবে রাজস্থান রয়্যালসের একটা সমস্যা, সেটা হলো জোফরাজ এমন একটা বোলারকে নিয়েছে, সেরা বোলার কিন্তু চোটপ্রবণ প্লেয়ার। কখন চোট পেয়ে যাবে, মানে তার ব্যাকআপ অলরেডি রেডি রাখতে হবে। তার ব্যাকআপ রেডি রয়েছে। তার ব্যাকআপ রয়েছে কে? তার ব্যাকআপ ফাজিলুক ফারুকি, মাফাকা, এই দুজন প্লেয়ার। কিন্তু দুজনে অতটা কোয়ালিটি না। ফাজিলুক ফারুকি প্রথম দিকে খুব ভালো বল করে, শেষ দিকে এত মার খায়, এটাই হলো রাজস্থান রয়্যালসের সমস্যা। ডেথ বোলিংটা ভালো করতে হবে। যদি জোফরাজ না খেলে সেক্ষেত্রে বড় সমস্যা। জোফরাজ খেললেও তাকে ভালো করতে হবে। আর ভালো যদি না করতে পারে, ডেথ বোলিংটা না চালাতে পারে, আর তুষার দেশপান্ডের মতো প্লেয়ার রাজস্থান রয়্যালসে রয়েছে, এটা একটা পজিটিভ দিক। তুষার দেশপান্ডে ভালো উইকেট টেকিং বল করতে পারে, মাঝে মাঝে রান কম দেয়, মার বেশি খেয়ে যায় একটু মাঝে মাঝে, আবার রানও কম দেয়, তারপর উইকেটও বেশি নেয়, এরকমও কিন্তু হয় অনেক সময়। তুষার দেশপান্ডে আবার মারও বেশি খায়, উইকেটও বেশি পায়, এরকম হয়। মানে উইকেট টেকিং বোলার তুষার দেশপান্ডে, বল করতে আসা মানে উইকেট পাওয়া। তবে মহেন্দ্র সিং ধোনির আন্ডারে ভালো খেলতো, তো এবার জানি না সঞ্জু স্যামসন কীভাবে ট্যাকেল করবে তাকে। আর ধ্রুব জুড়েলকে দিয়ে হয়তো উইকেট কিপিং করাতে পারে সঞ্জু স্যামসন। কোনো কোনো ম্যাচে সঞ্জু স্যামসনকে আমরা ফিল্ডিং করতেও দেখতে পারি, হয়তো ফিল্ডিং করতে দেখতে পারি, আর উইকেট কিপিং হয়তো করতে দেখতে পারি ওই ধ্রুব জুড়েলকে করাতে পারে সঞ্জু স্যামসন। এটা নিজেই আর কি বলছিল, যে তার মতো প্রতিভাবান প্লেয়ার প্রতিটা দলেই দরকার। আমাদের দলে সে একজন প্রতিভাবান প্লেয়ার হিসেবে থাকবে, এবং তাকে কিছু কিছু ম্যাচে উইকেট কিপিং করাবো, মানে তার সাথে ভাগ করে নেবো উইকেট। মানে সঞ্জু স্যামসনও কিছু ম্যাচে করবে, আবার ধ্রুব জুড়েলও করবে, ভাগযোগ করে করবে। কোনো ম্যাচে ধ্রুব জুড়েল করলো, কোনো ম্যাচে সঞ্জু স্যামসন, আবার সঞ্জু স্যামসন কিছু কয়েক ওভার করলো, আবার সে কয়েক ওভার করলো, এরকমভাবে হয়তো ভাগ করে নেবে। রিয়ান পরাগ, নীতিশ রানার মতো প্লেয়ার রয়েছে, সবই ঠিক আছে, বাট ওই মানে ইন্ডিয়ান বোলিং অতটা ভালো না। এই স্পিনারের দিকে তাও ভালো, হাসারাঙ্গা, থেকসানা রয়েছে, দুজনকে একসাথে যদি খেলানো যায় সেটা কিন্তু শক্তিশালী হবে। তবে ফাস্ট বোলিংটা ভালো করতে হবে, ফিনিশিং দিকটা ভালো করতে হবে, তাহলে রাজস্থানের ভালো। আর প্রথম দিকে তো সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল, এই জুটিটা কেমন পারফরমেন্স করে এটা দেখতে হবে। তবে রাজস্থান রয়্যালস গত কয়েক বছরে ভালো খেলতে পেরেছিল, তার একটাই কারণ, সেটা হলো জস বাটলারের জন্য। জস বাটলার একা হাতে কিন্তু ম্যাচ ফিনিশ করতো রাজস্থান রয়্যালসের হয়ে। এবার কিন্তু রাজস্থান রয়্যালসের নেই জস বাটলার, এবার রয়েছে কিন্তু গুজরাট টাইটান্স। এটা সব থেকে বড় দুর্বলতা হতে চলেছে রাজস্থান রয়্যালসের জন্য। সমস্যা হলেও হতে পারে, তার কারণ যে একা হাতে ম্যাচ ফিনিশ করতো সেই প্লেয়ারই নেই, যার কারণে কিন্তু প্রবলেম হতে পারে। তো দেখা যাক রাজস্থান রয়্যালস 2025 আইপিএলে কেমন খেলে। এই হলো মূল সমস্যাটা হয়ে গেছে। কি যে হবে এখন বলা সম্ভব হচ্ছে না, মানে রাজস্থান রয়্যালস কিরকম খেলবার। কলকাতা নাইট রাইডার্সের চোট পেয়েছে কিছু প্লেয়ার, সেটা একটা কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা রয়েছে। আর নতুন যে ক্যাপ্টেন হবে, অজিনকে রানে হবে, না রিঙ্কু সিং হবে, না ভেঙ্কটেশ আয়ার হবে। ভেঙ্কটেশ আয়ারকে প্রথমে আমরা ভাবছিলাম, যেহেতু বেশি টাকা দিয়ে কিনেছে, তাকে হয়তো অধিনায়ক করবে, কিন্তু এখন শোনা যাচ্ছে তাকে অধিনায়ক করবে না, রিঙ্কু সিংকে নাকি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করতে পারে।
কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনের ব্যাকআপ রয়েছে মঈন আলী, তারপরে অ্যান্ড্রে রাসেলের ব্যাকআপ রয়েছে রমব্যান পাওয়েল। যদি রাসেল চোট পেয়ে যায় তাহলে রমব্যান পাওয়েল খেলবে। রমব্যান পাওয়েল কিছুদিন আগে ফর্মেও ছিল ভালো, তাকে খেলানো যেতে পারে। মানে আর তারপরে হলো মিডল অর্ডারে রয়েছে মানিশ পান্ডের মতো প্লেয়ার, অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার, তারপরে আংকৃষ্ট গুবংশীর মতো তরুণ প্লেয়ার, আজিঙ্ক্য রাহানের মতো অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার অনেকে কিন্তু রয়েছে। নীতিশ রানাকে আমরা হাতছাড়া করেছি ঠিকই, তবে নীতিশ রানা সব থেকে বেশি কষ্ট পেয়েছে, তার জন্য কলকাতা একবারও বিট করেনি। ফিল সল্টের জন্য কিন্তু বিট করেছিল, কিন্তু নীতিশ রানাকে নেওয়ার আগ্রহ প্রকাশই করেনি। মানে আরসিবি যেমন একসময় চাহালকে নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেনি, চাহাল কষ্ট পেয়েছিল, বা শুভমান গিলেরটা চেষ্টা করেনি। শুভমান গিলেরটা অবশ্য আগে থেকে নিয়ে নিয়েছিল, সেই জন্য যেরকম খারাপ লেগেছিল ওরকম লাগে। নীতিশ রানাটা ডাকলে ডাকতে পারতো, তাকে নিয়ে ব্যাকআপের জন্য রেখে দিতে পারতো, কিন্তু তাকে নেয়নি। পেতো না, কিন্তু বিট করলেও করতে পারতো, যে বিট করি না পেলে না পাবো, তাহলে অতটা খারাপ লাগতো না নীতিশ সেনার। ওইটাই নীতিশ সেনার খারাপ লেগেছিল। নীতিশ সেনা বর্তমানে এখন ফর্মে নেই, বিভিন্ন যে ঘরোয়া ক্রিকেটে খেলছে সেখানে একেবারে ফর্মে নেই, কিন্তু কে বলতে পারে হয়তো রাজস্থান রয়্যালসের অপ্রতিরোধ্য মেজাজে ব্যাটিং করে দিল। এই কলকাতা যারা ছাড়ে তারা যে কলকাতার বিপক্ষে ভালো খেলে দেয় সবসময়। রাহুল ত্রিপাঠী করেছিল, এর আগে যেসব প্লেয়ার রয়েছে তারা সকলে করেছিল। এবার এই ক্ষেত্রে কি হয় এখন এটাই দেখতে হবে, এটাই বলা সম্ভব হচ্ছে না যে কি হয়। তো দেখা যাক, বোঝা পুরোপুরি যাচ্ছেই না। আর কলকাতাতে ওরকম সেরা বোলার নেই, ফাস্ট বোলিং, ওটাই হয়ে গেছে সমস্যা। তবে বৈভব আরোরা তরুণ পেসার ভালো রয়েছে কেকেআরে, স্পিন বোলার ভালো রয়েছে। এই রাজস্থান রয়্যালসের আগে যেমন রবিচন্দ্রন সিং চাহাল ওই জুটিটা ছিল ভালো করতো স্পিন বোলিংয়ে। এক্ষেত্রে থেকসারা হাসারাঙ্গা এরাও যে খারাপ করবে এটা আমি বলছি না, এরাও কিন্তু ভালো বল করতে পারে। এরা কিন্তু দুজনেই একসাথে খেলে, কিন্তু একই দলের হয়ে, শ্রীলঙ্কার হয়ে কিন্তু একই দলের হয়ে খেলে, এবং এদের মধ্যে বন্ডিং যদি ভালো করে এরকম বোলিং করে তাহলে কিন্তু অপ্রতিরোধ্য কিন্তু হবে, মানে অপ্রতিরোধ্য খুব ভালো কিন্তু হতে পারে। আর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন যাকে করবে সে যেন ক্যাপ্টেন্সিটা একটু ভালো করে, এটাই হলো ক্যাপ্টেন্সি ব্যাপার একটা রয়েছে, তাহলে সব কিছু ভালো। তোমাদের মতে কি মনে হচ্ছে, রাজস্থান রয়্যালস বেটার নাকি কলকাতা নাইট রাইডার্স বেটার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ওই কেকেআরের আর একটা যেটা সমস্যা সেটা হলো, মানে এবার টিমটা যেভাবে সাজানো হয়েছে, এবার যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায়, সে প্লেয়ার যদি খেলতে না পারে, তার পরিবর্তে অন্য প্লেয়ার খেলবে ঠিকই, কিন্তু তার পরিবর্তে আরেকটা তো কোনো প্লেয়ারকে নিতে হবে। সেক্ষেত্রে ওই যে যারা আনসোল তার মধ্যে থেকে প্লেয়ার কিনতে হবে, এটাই হয়ে যাবে সমস্যা। প্ল্যানিংয়ে একরকম থাকে, এবার যদি প্ল্যানিং আর এক রকম হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে কি হবে কি জানি, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। আর রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যদি কোনো বেস্ট দল বলতে আমি বলবো কলকাতাই বেস্ট এইবারের আইপিএলের নিলামে। কেন, ব্যাকআপের দিক থেকে একটু শক্তিশালীর দিক থেকে সব ঠিক, তবে একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়াল প্লেয়ার থাকলে ভালো হতো। শ্রেয়াস থাকলে কলকাতা আমি বলতাম এইবারও ভালো করবে কলকাতা। ওইটাই হয়ে গেছে যে নতুন কে হবে, নতুন হয়ে আদৌ কি ভালো করতে পারবে, এটা নিয়ে একটা সংশয় রয়েছে।